রংপুরের পলাশবাড়ীতে হঠাৎ করে এশিয়ার সর্ববৃহৎ রামমন্দির বানানোর যে ভবিষ্যৎ পরিকল্পনার প্রস্তুতি বিষয়টি দর্শক চিন্তা করে দেখুন, যেখানে ভারতেই এত বড় মন্দির নেই, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের এমন একটা এলাকায় কেন এত বড় আয়োজন, যেখানে হিন্দুদের সংখ্যা একেবারেই নগণ্য? এখন বিষয়টি বিশ্লেষণ করলে রংপুরের ভৌগোলিক অবস্থানে দেখা জরুরি, ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের ঠিক নিচেই আমাদের রংপুরের অবস্থান। এই জায়গাটা ভারতের জন্য গলার কাটা। তাহলে এখন বিষয়টি পরিষ্কার, ওদের মাস্টার প্ল্যান হলো এখানে টাকা ছড়িয়ে একটা হিন্দুট মুসলিম দাঙ্গা বাঁধানো, তারপর বিশ্ব মিডিয়াতে সংখ্যালঘু নির্যাতন প্রোপাগান্ডা চালিয়ে সরাসরি সামরিক হস্তক্ষেপের একটা বৈধতা তৈরি করা। এখন প্রশ্ন, বাংলাদেশকে নিয়ে ভারতের এত ভয় কেন? প্রতিবেশী দেশগুলোর সাথে ভারত বাংলাদেশের সুসম্পর্ক কেন সহ্য করতে পারে না? চলুন তার আগে বাংলাদেশের মানচিত্র ও সীমানা সম্বন্ধে একটু সামান্য ধারণা নিই। বাংলাদেশ এবং ভারতের আন্তর্জাতিক সীমানার মোট দৈর্ঘ্য 4156.56 কিলোমিটার, যা স্থানীয়ভাবে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। এই সীমান্ত বরাবর বাংলাদেশের দিকে ভারতের 5টি রাজ্য, দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত এবং উত্তর পূর্ব ও পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্য। আরও সহজভাবে বোঝার চেষ্টা করব রংপুর বিভাগ নিয়ে ভারতীয়দের এত মাথা ব্যথা কেন, কারণ সহজেই রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে 5টি জেলার সাথে ভারতের সরাসরি সীমান্ত রয়েছে। পশ্চিম ও উত্তর সীমান্ত রংপুরের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও লালমনিরহাট জেলা এবং ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করেছে। এই বিভাগের ঠিক উত্তর পশ্চিমে অবস্থিত উত্তর ও পূর্ব সীমান্তে রংপুরের লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমানা ভারতের আসাম রাজ্যের সাথে মিলেছে। পূর্ব সীমান্ত কুড়িগ্রাম জেলার দক্ষিণ পূর্ব অংশ ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা। ভৌগোলিক অবস্থানের এই বাস্তবতায় ভারতের মূল ভূখণ্ডের সাথে এই 7 রাজ্যের সংযুক্তকারী একমাত্র সংকীর্ণ পথ শিলিগুড়ি বা চিকেন নেক 22 কিলোমিটার চওড়া। কৌশলগত এই করিডোরটি ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশের সীমানার মাঝে অবস্থিত। তাহলে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের স্বাধীনতার ফলে ভারতের সবচেয়ে বেশি লাভবান হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মের এই চৈতালি চক্রবর্তী বিগত দলীয় সরকারের পক্ষ নিয়ে রংপুরে রাম মন্দির নির্মাণের অজুহাতে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গভীর ষড়যন্ত্রকে স্পষ্ট করেছেন তার বক্তব্যে। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে বাংলাদেশ বিরোধী কিছু এজেন্ট। আইনজীবী চৈতালি চক্রবর্তী যে প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের জন্য আলাদা রাজ্যের বা প্রদেশের হুমকি দিল, এত সাহস কি করে হয়? এটা কি তার নিজের মুখের কথা? ষড়যন্ত্রের বাহক একজন সামান্য আইনজীবী হয়ে স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে দেশভাগের হুমকি দেয়, আর রাষ্ট্রযন্ত্র এখনও নীরব। স্পষ্ট বোঝার বাকি নেই, মূলত দাঙ্গা বাঁধানোর জন্য গভীর এক ষড়যন্ত্র ফাঁদ। ভারতের এই ষড়যন্ত্রের খেলা অনেক পুরনো। প্রথমে একটা শিব মূর্তি বসাবে, এরপর দাবি করবে এটা রামের পুণ্যভূমি। তখনই সার্বভৌমত্ব বাঁচাতে চেষ্টা করা হবে, তখনই জয় শ্রী রাম স্লোগান ষড়যন্ত্রের লক্ষ্য প্রকাশ করবে। জয় শ্রী রাম উত্তরপ্রদেশের চরম উগ্রবাদী কালচার, তারা এইভাবে বাবরি মসজিদ ভেঙেছে। তাহলে দর্শক, একটি প্রশ্ন, আমাদের বাংলাদেশের সাধারণ হিন্দুরা কি এই রকম? উত্তর, মোটেও এরকম না। গত পূজায় এদেশের মুসলিম ছেলেরাই রাত জেগে মণ্ডপ পাহারা দিয়েছে, আর আমাদের দেশের হিন্দুরা নিশ্চিন্তে ঘুমিয়েছে। কিন্তু ভারতের ওই পা চাটা বাংলাদেশ বিরোধী মির্জাফর নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য বাংলাদেশের এই সাধারণ হিন্দু ভাইদের ঘাড়েই বন্দুক রেখে তাদের বলির পাঠা বানানোর চেষ্টা করে যাচ্ছে। এই অবস্থায় দেশের সরকার আর বিরোধী দলগুলোর নীরবতায় দেশের সার্বভৌমত্ব নিয়ে এইরকম ষড়যন্ত্র হচ্ছে, আর সংসদে বা বাইরে একদম নীরব। কারণ কি? ভারতে যদি কোন সংখ্যালঘু মুসলিম এই চৈতালি চক্রবর্তীর মতো উদ্যত্তপূর্ণ বক্তব্য প্রকাশ করত, তাহলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে সহ সকল ভারতীয় মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা সীমানা অতিক্রম করত। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করার পরও এই চৈতালি চক্রবর্তীর বক্তব্য, আপনি কোথাকার কোন হরিদাস পাল, আপনাকে আমার কফিয়ত দিতে হবে, চরম ষড়যন্ত্রের ভিত্তি প্রদর্শন, যা এদেশের শুধু মুসলমানরা নয়, সংখ্যালঘু সনাতন ধর্মসহ সকল ধর্মের জনগণ এই মাতৃভূমিকে ভালোবেসে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের প্রার্থী হয়েছেন। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আমরা
এদেশের সাধারণ নাগরিক, এর দায়ভার আমরা নিতে রাজি নয়। এর উপরে সরকার পদক্ষেপ করবে। সেই মহিলা যদি কোথাও কোনো জায়গায় কোনো স্লোগান বা কোনো বিবৃতি দিয়ে থাকে, তার দায়ভার আমরা দিতে রাজি না। এটা রংপুরকে দখল করার জন্য ওরা শেষ, এদের সকল ধরনের কার্যক্রম ওরা শেষ করে ফেলছে। পারবো এই জন্য বলছি, জেগে উঠেন ভাই, আর ঘুমিয়ে থাকার টাইম নাই। আমি মরি আর বাঁচি, আমি কতদিন বাঁচবো জানি না, কিন্তু যতদিন আমি বাঁচি আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে দিতে চাই, আপনারা আজকে থেকে জেগে ওঠেন এবং এই ভারতীয় হাই কমিশনার প্রীতিশ দেবনাথকে বাংলাদেশে একটি সেকেন্ডের জন্য বাংলাদেশে রাখা যাবে না। আপনাকে যেভাবে হোক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তীর বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পরিপন্থী বলে তীব্র সমালোচনায় সাধারণ জনগণ ও বিভিন্ন মহলের মতে এ ধরনের বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপপ্রয়াস, যার ফলে বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে বিচারের দাবি উঠেছে। নাগরিক হিসেবে আইনের শাসন, রাষ্ট্রীয় অখণ্ডতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সকলেরই নৈতিক দায়িত্ব। এই ধরনের বিতর্কিত মন্তব্যের বিষয়ে সর্বশেষ আইনি পদক্ষেপ। এই চৈতালি চাড়ালের বাচ্চার যদি বিচার আপনারা না করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের খবর আছে। দেখেন মুসলমানরা কত শান্তিপ্রিয়, এখন পর্যন্ত তাকে কিছু বলে নাই। ওরা জানে যে এই মুসলমানরা যদি রাস্তায় নামে তাদের বিরুদ্ধে তাদের অস্তিত্ব কোথায় টিকতে হবে। পরশুদিন তার বিরুদ্ধে মামলা সাবমিট হবে। আমি নিজেই মামলার বাদী হয়েছি। এই বাংলাদেশের একজন নর্তকী চৈতালি চাড়াল চৈতি নামে এক মহিলা হিন্দু ধর্মের একটা